সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মুসাম্মদ সেলিনা সুলতানা, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ধামরাই সরকারি কলেজ, ধামরাই, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আলোচনা করব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়সমূহ নিয়ে। যেহেতু মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর, সে কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মুদ্রাস্ফীতি সমাজে আয় বন্টনের বৈষম্যকে ত্বরান্বিত করে, সামাজিক অসন্তোষের সৃষ্টি করে এবং অর্থনীতিতে একটি অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করে। তাই অতিমাত্রায় মুদ্রাস্ফীতি কখনো কাম্য হতে পারে না। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ক হচ্ছে রাজস্ব নীতি, খ আর্থিক নীতি, গ প্রত্যক্ষ ব্যবস্থাসমূহ। প্রথমে আসি রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি। সরকারের আয় ব্যয় সংক্রান্ত নীতিকে বলা হয় রাজস্ব নীতি। সরকার সংকোচনমূলক রাজস্ব নীতির দ্বারা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। রাজস্ব নীতির মধ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে সেগুলো হচ্ছে সরকারি ব্যয় হ্রাস, করের পরিমাণ বৃদ্ধি, ঋণ গ্রহণ এবং সঞ্চয় উৎসাহ প্রদান। প্রথমে আসি সরকারি ব্যয় হ্রাস। সরকার অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে দিতে পারে। আবার সমতা বাজেট বা উদ্বৃত্ত বাজেট নীতি গ্রহণ করে সরকারি ব্যয় হ্রাস করতে পারে। এতে অর্থনীতিতে আর্থিক আয় প্রবাহ কমে যায়। আয় কমলে সামগ্রিক চাহিদা কমে, দাম স্তর কমে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ সরকার সরকারি ব্যয় হ্রাসের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারে। 2 নম্বর হচ্ছে করের পরিমাণ বৃদ্ধি। সরকার জনগণের উপর আরোপিত করের মাত্রা বৃদ্ধি করে এবং নতুন নতুন কর আরোপ করে জনগণের ব্যয়যোগ্য আয়ের পরিমাণ কমাতে পারে। ফলে জনগণের হাতে ব্যয়যোগ্য আয় কমে যায়, ফলে তাদের ক্রয় ক্ষমতা কমে, ফলে সামগ্রিক চাহিদা কমে এবং দাম স্তর কমে। 3 নম্বর হচ্ছে ঋণ গ্রহণ। মুদ্রাস্ফীতির সময় সরকার দেশের অভ্যন্তরে ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। এর ফলেও অর্থনীতিতে আর্থিক আয় প্রবাহ হ্রাস পায়, ফলে সামগ্রিক চাহিদা হ্রাস পায় এবং দাম স্তর কমে, ফলে মুদ্রাস্ফীতিও হ্রাস পায়। 4 নম্বর হচ্ছে সঞ্চয় উৎসাহ প্রদান। সরকার জনসাধারণকে সঞ্চয়ে উৎসাহিত করেও মোট ব্যয়ের পরিমাণ হ্রাস করতে পারে। ফলে সরকার যদি সুদের হার বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে জনগণ অধিক পরিমাণে সঞ্চয়ে আগ্রহী হয়। এর ফলে জনগণের হাতে ব্যয়যোগ্য আয়ের পরিমাণ কমে, তাদের ক্রয় ক্ষমতা কমে এবং দাম স্তর হ্রাস পায়। অর্থাৎ ব্যাংকগুলোতে যদি সুদের হার বাড়ানো হয়, সেক্ষেত্রে দেখা যায় জনগণ অধিক পরিমাণে সঞ্চয়ে আগ্রহী হবে। ফলে তাদের হাতে অর্থের পরিমাণ কমবে এবং তাদের চাহিদাও কমবে এবং দাম স্তর কমে মুদ্রাস্ফীতি ও হ্রাস পাবে। এগুলো হলো রাজস্ব নীতি ব্যবস্থাসমূহ। এবার আসি আর্থিক নীতি বা মনিটারি পলিসি। কেন্দ্রীয় ব্যাংক আর্থিক নীতির মাধ্যমে অর্থের যোগান নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করে থাকে সেগুলো হচ্ছে খোলা বাজার নীতি, ব্যাংক হার বৃদ্ধি, সংরক্ষণের হার বৃদ্ধি এবং মুদ্রা অবৈধ বা অচল ঘোষণা ও নতুন নোট প্রচলন না করা। প্রথমে আসি খোলা বাজার নীতি। সরকার খোলা বাজার কার্যক্রমের মাধ্যমে ঋণপত্র বিক্রি করে জনগণের নিকট হতে নগদ অর্থ নিতে পারে। এর ফলে
যদি জনগণ ঋণপত্র ক্রয় করে তাদের হাত থেকে, তাহলে কি হবে? অর্থ তাদের নিকট, জনগণের নিকট হতে সরকারের হাতে চলে যাবে। এর ফলে জনগণের ক্রয় ক্ষমতা কমে গিয়ে দাম স্তরও কমবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। 2 নম্বর হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক অর্থের যোগান কমানোর জন্য ব্যাংক হার বৃদ্ধি করতে পারে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সুদের হার বাড়ে, আর সুদের হার বাড়লে ঋণের দাম বাড়ে। ফলে ঋণের পরিমাণ কমে, অর্থের যোগান হ্রাস পায় এবং দাম স্তর কমে এবং মুদ্রাস্ফীতিও হ্রাস পায়। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক যদি ব্যাংক হার বৃদ্ধি করে, সেক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোতে সুদের হার বাড়ে, আর সুদের হার বাড়লে জনগণ ঋণ গ্রহণে আগ্রহী হবে না। ফলে তাদের হাতে অর্থের পরিমাণ কমবে এবং দাম স্তর কমবে। 3 নম্বর হচ্ছে সংরক্ষণের হার বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নগদ জমার অনুপাত বা সংরক্ষণ হার বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের রিজার্ভের একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর এই সংরক্ষণের হার বাড়িয়ে দিতে পারে। এতে বাণিজ্যিক ব্যাংকে নগদ অর্থের পরিমাণ কমে, ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দান ক্ষমতা কমে যায়। বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দান ক্ষমতা কমায় বাজারে অর্থের যোগান হ্রাস পায় এবং দাম স্তর কমে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। 4 নম্বর হচ্ছে মুদ্রা অবৈধ বা অচল ঘোষণা এবং নতুন নোট প্রচলন না করা। মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করলে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে বাজারে প্রচলিত কোনো বিশেষ মানের নোট সরকার অচল বা অবৈধ ঘোষণা করতে পারে। এ নীতির অধীনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানের নোট ব্যাংকে জমা দিতে না পারলে ওই নোট অচল বলে বিবেচিত হবে। এর ফলে অনেকে বেআইনি উপার্জনের টাকা বা কালো টাকা জমা দিতে পারে না। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক নতুন নোট প্রচলন না করে বরং পুরাতন কিছু নোটের প্রচলন বন্ধ করে দিতে পারে। অর্থাৎ সরকার প্রচলিত কিছু মুদ্রাকে অবৈধ বা অচল ঘোষণা করতে পারে এবং নতুন নোট প্রচলন না করেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। যদি মুদ্রা অবৈধ বা অচল ঘোষণা করা হয় এবং নতুন নোট প্রচলন না করা হয়, সেক্ষেত্রে বাজারে অর্থের যোগান কমে এবং দাম স্তর কমে এবং ফলশ্রুতিতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। তাহলে আর্থিক নীতির এই সকল ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। এবার আসি প্রত্যক্ষ ব্যবস্থা সমূহ। রাজস্ব নীতি ও আর্থিক নীতি সহ সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আরো কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেগুলো হচ্ছে: 1. সর্বোচ্চ দাম নির্ধারণ। সরকার পণ্য সামগ্রী ও সেবার সর্বোচ্চ দাম বেঁধে দিতে পারে। এ ধরনের নীতিকে বলা হয় প্রাইস সেলিং। এর ফলে দাম স্তর একটি নির্দিষ্ট পর্যায় অতিক্রম করতে পারে না, অর্থাৎ পণ্য সামগ্রী ও সেবার একটি সর্বোচ্চ দাম সরকার নির্ধারণ করে দেবে। অবশ্যই এক্ষেত্রে গোপনে কালোবাজারি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, যা নিয়ন্ত্রণ করতে না পারলে সমস্যা আরো গভীর হয়। অর্থাৎ সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য পণ্য সামগ্রীর একটা সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিবে। বিক্রেতাগণ এই দামের অতিরিক্ত দাম কারো কাছ থেকে, ক্রেতার কাছ থেকে নিতে পারবে না। 2 নম্বর হচ্ছে ন্যায্য মূল্যে বিক্রয় কেন্দ্র স্থাপন। মুদ্রাস্ফীতির সময় সরকার ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করতে পারে। এর ফলে বাজারে বেসরকারি খাতে চাহিদার চাপ কমবে এবং দাম স্তর হ্রাস পাবে, ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। যেমন আমাদের দেশে টিসিবি বিভিন্ন সময় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে
বিক্রয় করে থাকে, অর্থাৎ ট্রাকে করে বিভিন্ন জায়গায় এ সকল কেন্দ্র জনগণের কাছে পৌঁছে দিয়ে থাকে। এটাও এর মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। বাংলাদেশে সরকারের ওএমএস ওপেন মার্কেট সেল কার্যক্রম এর একটি অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে উৎপাদন বৃদ্ধি ও আমদানি বৃদ্ধি। মুদ্রাস্ফীতি পরিস্থিতি মোকাবেলা করার সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা করা। অর্থাৎ উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাহলে কিন্তু অটোমেটিকই দাম কমে যাওয়ার কথা। তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদক্ষেপ হচ্ছে উৎপাদন বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করা। উৎপাদন কাঠামোর পরিবর্তন সাধন করে পণ্য সামগ্রী ও সেবার উৎপাদন বৃদ্ধি করলে সামগ্রিক যোগান বাড়বে, যোগান বাড়লে বাজারে দাম স্তর বৃদ্ধি বন্ধ হবে। তাছাড়া প্রয়োজনীয় বিদেশ থেকে পণ্য আমদানি করেও সাময়িকভাবে মুদ্রাস্ফীতি পরিস্থিতি মোকাবেলা করা যায়। 4 নম্বর হচ্ছে মজুদ বিরোধী আইনের প্রয়োগ। অসাধু উপায়ে অতি মুনাফার জন্য পণ্য সামগ্রীর মজুদ গড়ে তোলা আইন করে বন্ধ করতে হবে। অর্থাৎ যারা অসাধু উপায়ে অতিরিক্ত মুনাফার জন্য ইচ্ছে করে পণ্য সামগ্রী মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আইন করতে হবে। আইন তৈরির পাশাপাশি নিয়মিত মনিটরিং বা তদারকি জোরদার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করা দরকার। এর ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব হবে। 5 হচ্ছে চোরাচালান বন্ধ। সীমান্তের ওপারে চোরাচালানের মাধ্যমে পণ্য সামগ্রীর পাচার হওয়া বন্ধ করা একান্ত প্রয়োজন। কারণ তারা কি করে? দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্য সামগ্রী দেশের বাইরে পাচার করে, ফলে দেশে সংকট সৃষ্টি হয় এবং দাম স্তর বৃদ্ধি পেয়ে মুদ্রাস্ফীতির সৃষ্টি করে। এখন এই চোরাচালান বন্ধের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলে বাজারে পণ্য সামগ্রীর সংকট দূর হয়ে যাবে এবং দাম স্তর নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। 6 নম্বর হচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ। অসাধু ব্যবসায়ীরা গোপনে সিন্ডিকেট গঠন করে পণ্য সামগ্রীর দাম বাড়াতে যেন না পারে, এক্ষেত্রে কার্যকর ব্যবস্থা সরকারকে গ্রহণ করতে হবে। অর্থাৎ অসাধু ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট করে দ্রব্য সামগ্রীর দাম বাড়াতে না পারে, সেই জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা করা গেলে বাজারে দাম স্তরের স্থিতিশীলতা আসবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ থাকবে। বাংলাদেশের মুদ্রাস্ফীতি সৃষ্টির ক্ষেত্রে এই ব্যবসায়ী সিন্ডিকেট অনেকাংশে দায়ী। এই অবৈধ সিন্ডিকেট যদি বন্ধ করা যায় সেক্ষেত্রে বাজারে মুদ্রাস্ফীতির হার প্রায় অর্ধেকে নেমে আসবে। 7 নম্বর হচ্ছে অবকাঠামোর উন্নয়ন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের কোনো বিকল্প নেই। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মালামাল পরিবহন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন সাধন করা গেলে বাজারে পণ্য সামগ্রীর সংকট কেটে যাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অবকাঠামোগত দুর্বলতার জন্য, অর্থাৎ পরিবহন ব্যবস্থায় অনেক খরচ হয়, সেগুলো চিন্তা করে বিক্রেতারা অনেক সময় দাম বাড়িয়ে দেয়। এখন অবকাঠামো উন্নয়ন যদি সম্ভব হয় সেক্ষেত্রে মালামাল পরিবহন বা পণ্য সামগ্রী পরিবহন সহজ হবে এবং দাম স্তরও কমে যাবে। 8 নম্বর এবং সর্বশেষ হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক অস্থিরতা, হরতাল, অবরোধ, ভাঙচুর এসব বন্ধ করা গেলে বাজারে পণ্য সামগ্রীর যোগান, বিতরণ ও ক্রয় বিক্রয় স্বাভাবিক হবে। এর ফলে দাম স্তর স্বাভাবিক হবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। কাজেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। অনেক সময় রাজনৈতিক অস্থিতিশীলতার অজুহাত দেখিয়ে পণ্য সামগ্রীর দাম হঠাৎ করে বেড়ে যায়, ফলে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য
রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত দরকার। সুতরাং আমরা দেখলাম প্রিয় শিক্ষার্থীরা, রাজস্ব নীতি, আর্থিক নীতি এবং প্রত্যক্ষ ব্যবস্থার সময়ের মাধ্যমে দেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মুদ্রাস্ফীতি যেহেতু একটি জটিল ও গুরুতর সমস্যা, কোন একটি বিশেষ পদ্ধতির সাহায্যে তা দূর করা সম্ভব নয়। শুধুমাত্র রাজস্ব নীতির মাধ্যমে যেমন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, আবার শুধু আর্থিক নীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়, আবার প্রত্যক্ষ ব্যবস্থা সময়ের মাধ্যমেও শুধু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে আর্থিক নীতির পাশাপাশি রাজস্ব নীতির প্রয়োগ সহ বিভিন্ন প্রত্যক্ষ ব্যবস্থা গ্রহণ করে সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। আজকে এ পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।